অন্যদিকে তাকদের মেনশনে দাঁড়িয়ে নিজের গুন্ডাদের ইচ্ছে মতো ঝাড়ছেন ফারিদ তাকদিয়ার। একটা মেয়েকে মাত্র তুলে আনতে পাঠিয়েছিলাম, তাও পারলি না তোরা? তোদের দ্বারা কিচ্ছু হবে না। আমরা কি করবো স্যার? কোথা থেকে ছোট সাহেব চলে এলেন আর বুঝতেই পারলাম না। হোয়াট ফারাজ? হ্যাঁ বাবা, আমি আমি ওই মেয়েকে বাঁচিয়েছিলাম তোমার ওই গুন্ডাদের হাত থেকে। একটা মেয়েকে রাস্তায় পেয়ে ওরা পেছন থেকে আমি কথাগুলো বলে গুন্ডাটা সামনে গেলাম। চোখ রাঙিয়ে তাকিয়েছি গুন্ডাটার দিকে। আমার বাবার ইশারায় গুন্ডাটা চলে গেল। তখন বাবা বললেন, দেখ বাবা, তুই কিছু জানিস না, তাই তুই এসবে ঢুকিস না। ওরা যা করবে সব আমার কথা মতোই করবে, তুই ওদের বাধা দিস না। কিন্তু বাবা। মিস্টার ফারিদ তাকদিয়ার, আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। আমি কিছু বলতে যাব, তার আগে পুলিশ অফিসার আমাদের সামনে সেসব কথা বলে। আমি বললাম, কেন, কি হয়েছে? উপর থেকে নোটিশ এসেছে। কালকের ঘটনাটা প্রায় সবাই জেনে গেছে, আর অপহরণের চেষ্টা করায় আপনার বিরুদ্ধে মামলা করা হয়েছে, তাই আপনাকে আমাদের সাথে যেতে হবে। বাবা রেগে বলল, তোমার সাহস কি করে হয় আমাকে থানায় নিয়ে যাবার? আইনের হাত অনেক লম্বা, আর আপনি যা করেছেন তার জন্য আপনাকে যেতেই হবে, নয়তো কোমরে দড়ি দিয়ে নিয়ে যেতে বাধ্য হব। এমপি সাহেব বুঝতে পারলেন এখন কিছু করলে জল উল্টোভাবে গড়াতে পারে, তাই উনি কিছু বললেন না। চুপচাপ পুলিশ অফিসারদের সাথে যেতে লাগলেন। আমি আটকাতে চাইলেও পারলাম না। বাড়িয়ে বাইরে আসতেই মিডিয়ার প্রেসের লোক আমাদের দিকে নানা ধরনের প্রশ্ন তুলে ধরে, কিন্তু কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সোজা গাড়ি থেকে বসে এমপি সাহেব। দুদিন হয়ে গেল, এই দুদিনে অনেক কিছু হয়ে গেছে। লাস্টকে তার কলেজ আবার ফিরিয়ে নেওয়া হলো। এমপি সাহেবও জেল থেকে ফিরে আসলো, কিন্তু তার সম্মান একদম মাটিতে ধুলোয় মিশে গেল। লাস্টকে উনি কিছুতেই ছাড়বেন না। ওনার একটা না একটা ব্যবস্থা ঠিকই করবেন, কিন্তু কি করবেন তা ভেবে পাচ্ছেন না। নিজের রুমে পায়চারি করেই যাচ্ছেন। হঠাৎ করে রুমে কার আগমন ঘটল। তাকে দেখলো নিজের ছেলে। আমি তার সামনে গিয়ে বললাম, বাবা, আমি কলেজে যাচ্ছি, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে লন্ডন থেকে কেন এই বাংলাদেশে নিয়ে আসলে? তুই ছাড়া আমার আর কে আছে বল? শুধুমাত্র তুই আছিস। তোকে এত দূরে কি করে রাখবো বল? তাই নিয়ে এসেছি। কেন, কোনো সমস্যা? না বাবা, আমি বুঝতে পারলাম আমার বাবার মনের অবস্থা এখন কেমন যাচ্ছে, তাই আমি সব কিছু নীরবে মেনে নিলাম। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। কারণ এয়ারপোর্টের সাহায্যে আমি বাংলাদেশের বন্ধুদের সাথে কথা বলছি। তো আসছিস তো কলেজে? দেখ, আমি কিন্তু কিছু চিনি না, তোদেরকেই কিন্তু আমাকে কলেজের ভেতর নিয়ে যেতে হবে। আচ্ছা রাখলাম, ভাই। আমি কলেজের ভেতর দাঁড়িয়ে আছি, কিন্তু আমার বন্ধুদের কোনো খবরই নেই। রাগে পাশে থাকা ফলের টবে লাথি মারতেই কোনো এক মেয়ের কপালে গিয়ে লাগলো ভাঙা টবের একটু টুকরো। মেয়েটা কপাল ধরে চারপাশে দেখতে লাগলো। দুজনের চোখ দুজনের দিকে পড়তেই চিনতে পারলাম। আমি দৌড়ে গিয়ে বললাম, আই এম সরি, আসলে আমি বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে। লাজ চলে যেতে নিলে আমি তার পাশে হেঁটে বললাম, একটা সাহায্য করতে পারবে? আসলে আমি কলেজে আজকে নতুন, তো কিছুই চিনি না। তুমি আমাকে চতুর্থ বর্ষের ক্লাসটা দেখিয়ে দিতে পারবে? চলুন আমার সাথে। লাজার কোনো কথা না বলে চুপচাপ ক্লাসরুমের দিকে নিয়ে গেল। একটা বড় তাকালো না আমার দিকে। অন্যদিকে বাকি সব মেয়েরা আমাকে দেখে চোখই সরাচ্ছে না। ক্লাসরুমে দিয়ে লাজ চলে যাবার পর আমার বন্ধু তাপসিন বলে উঠল, তুই এই মেয়ের সাথে? তোদের মতো বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। ও না থাকলে আজকে হয়তো ওখানে দাঁড়িয়ে থাকতে হতো। তুই কি চিনিস ওকে? কি করেছিল সে? ও কোন মহাত্মা গান্ধী যে আমাকে চিনতে হবে? আর কি এমন করেছে যে ওকে চিনতেই হবে? তোর বাবাকে জেলে নিয়েছে, তোর বাবার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। তাপসিনের কথা শুনে আমার চোখ লাল হয়ে গেল। রাগে আমার মাথা ফেটে যাচ্ছিল। তার মানে এই মেয়ে সে অসভ্যটা? আমি চুপ হয়ে গেলাম। তখন তাপসিন বলল, তুই কি সত্যি সত্যি ওকে চিনতি না? চিনলে কিভাবে ছেড়ে দিতাম? তুই ওর কিছু করতে পারবি না। ওকে এখন সবাই চেনে আর যথেষ্ট সম্মানও করে। ওর সম্মান আর তেজ আমি যদি শেষ না করেছি, তাহলে আমার নামও ফারাজ তাকদিয়ার না। তুই কি চ্যালেঞ্জ নিচ্ছিস? তুই কি চ্যালেঞ্জ দিচ্ছিস? ওকে দিলাম, কিন্তু এত ইজি না। ওকে আগে তোর প্রেমে ফেলতে হবে, তারপর এক রাত ভোগ করতে হবে। হোয়াট? এত অবাক হওয়ার কি হলো? তুই তো আগেও আরো অনেক মেয়ের সাথে করেছিস, তাহলে এখানে সমস্যা কি? নাকি ভয় পাচ্ছিস এটা ভেবে যে আবার কোনো মানহানি হবে তোদের? চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। অন্যদিকে কলিং বেলের শব্দে কল্পনা থেকে বাস্তবে ফিরল সে। তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করে দরজা খুলল। দরজা খুলে দেখলো তার সবচেয়ে কাছের বান্ধবী আয়রা। নিজেকে সামলে রাখতে না পেরে জড়িয়ে ধরল লাজ। আয়রার বুঝতে বাকি রইল না যে ঠিক কী হয়েছে। তখন আয়রা বলল, চলো রুমে চলো।
রুমে এসে আয়রার সামনে এক গ্লাস পানি এগিয়ে এনে বলল, তোকে আমি আগেই বলেছিলাম এই এমপি ছেলের কোনো না কোনো একটা মতলব ঠিকই আছে। তা না হলে নিজের বাবার বিরুদ্ধে গিয়ে তোকে সবার সামনে দিয়ে নিয়ে যেত না। ওটা আর প্ল্যান ছিল আমার বিশ্বাস জিতার, আর আমিও বোকার মতো বিশ্বাস করে ফেলি ওকে। লাজ এতটুকু বলে আবারও কান্না শুরু করে দিল। তখন আয়রা বলল, দেখ, কান্না করে কিছুই হবে না, তুই এসব ভুলে যা, নতুন করে সব ভাব। লাজ নিজের চোখের পানি মুছে আয়রার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তোকে যা আনতে বলেছিলাম ওগুলো এনেছিস? হ্যাঁ এনেছি, কিন্তু তুই এগুলো দিয়ে কি করবি? তোকে সব বলবো, আগে তুই আমাকে দে। আয়রা ব্যাগ থেকে একটা খাম বের করে দিল। লাজ খামটা হাতে নিয়ে আমার নাম্বারে কল দিল। 3বার কেটে যাওয়ার পর 4র্থবার কল দিলে রিসিভ করে ধমকে সুরে বললাম, সমস্যা কি তোমার? কল কেটে দেওয়ার পর আবার কেন বারবার কল করছো? কাল একবার শেষবারের মতো দেখা করবে প্লিজ। আর কখনো তোমাকে বলবো না দেখা করতে, কল দিব না, মেসেজও করব না। কাল শুধু একবার দেখা করো বিকেলে প্লিজ। না, আমি আসতে পারবো না। তাহলে আমিও আমার সুইসাইড নোটে তোমার নাম আর তোমার বাবার নাম লিখে যাব। তাতে ঠিক কি হবে তুমি ভালোই বুঝতে পারছো। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? না, শুধু একবার দেখা করতে বলছি। ওকে, কিন্তু মাত্র 10 মিনিটের জন্য, সকাল 10টায়। লাজকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিলাম। লাজ নিজে চোখের পানি মুছে একটা শয়তানে হাসি দিল। আয়রা তার সামনে জিজ্ঞাসা করলো, তোর মাথায় কি চলছে, আমাকেও একটু বলবি? কি ভেবেছে ও এত সহজে আমি হার মেনে নেব? কখনোই না। তাহলে শোনো কি হতে যাচ্ছে। আয়রাকে লাজ তার সম্পূর্ণ প্ল্যান খুলে বলল। আয়রা অবাক হয়ে বলল, তুই কি এসব করবি? এসব কি? ওকে আর ওর বাপকে সায়স্তা করতে আমাকে যা করতে হয় আমি করব। লাল বেনারসি পরে নববধূর সাজে কাজী অফিসের সামনে বসে আছে লাজ। আমাকে এখানে ডেকেছে, কিন্তু কাজী অফিসের কথা বলেনি। বলেছে কাজী অফিসের সামনে কফি শপের কথা। আয়রা তার পাশে এসে বলল, লাজ, আরেকটাবার ভেবে দেখ, তুই যা করছিস তা কি ঠিক হবে? আমার সব ভাবা শেষ, এখন আর আমি পিছু পা হব না। কিন্তু তোর বাবা মাকে কি জবাব দিবি? কি করবি তুই ওদের? তা আমি নিজেও জানি না, কিন্তু আমার বিশ্বাস ওরা ঠিকই সবটা বুঝতে পারবে। এখন তুই যা, নয়তো ফারাজ এসে তোকে দেখে ফেলবে। তারপর যখন সব কিছু জানতে পারবে তখন তোরও কোনো ক্ষতি করতে চাইবে, আর আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। তুই যা, আমি সময় হলে তোকে কল করব। আয়রা লাজকে জড়িয়ে ধরে চলে গেল। কিছুক্ষণ পর একটা লাল প্রাইভেট কার এসে তার সামনে দাঁড়ালো। লাজ বুঝতে পারলো যে আমি এসে গেছি, তাই সে মুখে হাসি ফুটিয়ে গাড়ির কাছে আসলো। আমি বেশ অবাক হলাম লাজ কেমন সাজে দেখে। আমি চোখ থেকে গ্লাস খুলে জিজ্ঞাসা করলাম, এমনভাবে সেজে আছো কেন? আজকে তোমার বিয়ে নাকি? বাহ, তাহলে তোমার পাপের ফল অন্যজনের ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। ওয়েট, এত সহজে কি করে পেয়ে গেলে তাকে? কোথায় সে? আমিও দেখি তাকে। আমার সামনেই দাঁড়িয়ে আছে। হোয়াট? কি বলছো তুমি? যা সত্যি তাই বলছি, আজ এই কাজী অফিসে তোমার সাথে আমার বিয়ে হবে। প্রেমের শোকে পাগল তো হয়ে যাওনি? আমি তোমাকে বিয়ে করব? হাউ ফানি। লাশ খাম বের করে কতগুলো ছবি আমার সামনে তুলে ধরে বলল, পাগল তো তুমি হবে যখন এই ছবিগুলো আমি ফাঁস করে দিব। ছবিগুলো দেখে আমার কপালে ঘাম জমতে লাগলো। ছবিগুলো হলো আমার আর লাজের, দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি। আমার খালি গা, নিচের টুকে বিছানার চাদর দিয়ে ঢাকা, লাজের বুক থেকে চাদর দেওয়া। আবার কতগুলোতে লাজ মুচকে হাসি দিচ্ছে, কিন্তু এগুলো লাজের ছবি তা বোঝা যাচ্ছে না, কারণ ছবিগুলোতে মেয়েটার মুখটা ভালো মতো ভাসেনি। আমাকে বাকরুদ্ধ দেখে লাজ বলল, এই ছবিগুলো তোমার আর আমার সেটা আমরা জানি, কিন্তু পাবলিক তো জানে না। আর এখানে শুধু তোমার মুখ এসেছে, সামনে তোমার বাবার নির্বাচন। এখন যদি এই ছবিগুলো ভাইরাল হয় আর আমিও তোমার কুকর্ম নিয়ে লাইভে যাই, তাহলে তোমার বাবার কি অবস্থা হবে আর তোমার স্ট্যাটাস এর কি হাল হবে তা আর আমি বলতে পারবো না। তুমি কি আমাকে? আমি আপনাকে ব্ল্যাকমেল করছি, আর এখন তোমার কাছে মাত্র 2টা পথ খোলা আছে। 1, আমাকে এখনই বিয়ে করতে হবে। 2, নয়তো সবার সামনে যাওয়া কঠিন ঝড় সামলাতে হবে। অসম্ভব, আমি তোমাকে বিয়ে করব না। ওকে, তাহলে আজকে এই ঝড়ের জন্য অপেক্ষা করো, আর দেখো আমি তোমাদের কি হাল করি। লাস্ট কথাটা দাঁতে দাঁত চেপে বলে পিছন ঘুরে ফেললো। তখনই পিছন থেকে বললাম, চলো। লাস্ট পিছন ঘুরে বলল, কোথায়? কাজী অফিসের ভিতরে। বাহ, তাহলে একটু সুবুদ্ধি সম্পন্ন হলো। লাস্ট কথাটা বলে শয়তানি হাসি দিল। আমি রাগে কটমট করতে করতে ভিতরে চলে গেলাম। বিয়ে শেষ করে বাইরে আসতেই প্রেসের লোকের আমাদের ঘিরে ফেললো। এটাও লাজের প্ল্যানই ছিল। আয়রাকে আগে বলে রেখেছিল কাজী অফিসের ভেতরে যাবার সাথে সাথেই যেন প্রেসের লোকদের ডেকে নেওয়া হয়। প্রেসের লোকের এক এক করে প্রশ্ন করতে লাগলো, এভাবে হুটহাট করে বিয়ে করে নেবার কারণ কি? দুজনের পরিবার কি মেনে নেবে?
ফরিদ তাকদিয়ার কি এত কিছু হয়ে যাওয়ার পরেও আপনাদের এই বিয়ে মেনে নেবে? আপনারা দুজন কি রিলেশনে ছিলেন? না এমন অনেক কথাই আমাদের কানে এসেছিল। প্রেসের লোকদের দেখে আমি হতভম্ব হয়ে গেলাম।